বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা মহাকাশযানের কথা বলবো যেটা আমাদের পৃথিবী থেকে বেরিয়ে অন্ধকার, ঠান্ডা এবং রহস্যময় মহাকাশের এত গভীরে ঘুরছে যেখানে মানুষের দৃষ্টি কখনো পৌঁছায়নি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই ধরেছেন, আমি ভয়েজারের কথাই বলছি। সে ঐতিহাসিক মিশন যেটা ব্রহ্মাণ্ডের এমন অনেক রহস্য উন্মোচন করেছে যেগুলো সম্পর্কে আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারতাম। ভয়েজারের কথা উঠলে আমাদের মনে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, এত বছর পরে ভয়েজার এখন কেমন অবস্থায় আছে? এখনও কি ভয়েজারের সঙ্গে পৃথিবীর যোগাযোগ আছে, নাকি ভয়েজার অন্ধকারে কোথাও হারিয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভয়েজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবো, পাশাপাশি ভয়েজারের অবদান সম্পর্কেও জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনাদের কেউ বলে যে একসময় একটা ছোট মহাকাশযান পৃথিবী থেকে বেরিয়ে কোটি কোটি কিলোমিটার দূরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে মানব নির্মিত কোনো জিনিস পৌঁছাতে পারেনি, তাহলে আপনি কি বলবেন? 1970-এর দশকে নাসার বিজ্ঞানীরা এই স্বপ্নটাই দেখেছিলেন এবং এটাকে সত্যি করে তোলার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। সেই সময় অ্যাপোলো মিশন চাঁদে পাড়ি দিয়েছিল আর সবাই সৌরজগতের আরও রহস্য জানার জন্য মুখিয়ে ছিল। সেই ভাবনা থেকেই ভয়েজার মিশনের জন্ম হয়েছিল। 1977 সালে নাসা দুটো যমজ মহাকাশযান বানায়, ভয়েজার 1 এবং ভয়েজার 2। এই দুটি মহাকাশযান এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে আমাদের সৌরজগতের সমস্ত বড় বড় গ্রহগুলোকে সামনে থেকে পর্যবেক্ষণ করতে পারে এবং তারপর ব্রহ্মাণ্ডের যত গভীরে যাওয়া সম্ভব সেখানে চলে যায়। বিজ্ঞানীরা নাম রেখেছিলেন ভয়েজার। সেটা ছিল একটা বিশেষ সময় যখন আমাদের সমস্ত গ্রহ, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন একটা সোজা লাইনে উপস্থিত ছিল। এই ধরনের ঘটনা 176 বছরে একবারই দেখা যায়। এই ঘটনাটা প্রত্যক্ষ করার জন্য ভয়েজার মিশনের প্ল্যান করা হয়েছিল যাতে সেটা গ্র্যাভিটির সাহায্যে একের পর একটা গ্রহে পৌঁছাতে পারে। সেই সময় সবথেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভয়েজার তৈরি করা হয়েছিল। এর মধ্যে অনেক ধরনের ক্যামেরা এবং সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট উপস্থিত ছিল যেগুলো বিভিন্ন গ্রহের ছবি ক্যাপচার করতে, তাদের উপগ্রহের ডেটা সংগ্রহ করতে এবং মহাকাশের দূর এলাকা সম্পর্কে স্টাডি করতে সাহায্য করত। 1977 সালে 5ই সেপ্টেম্বর ভয়েজার 1 এবং তার কিছুদিন আগে 20 আগস্ট ভয়েজার 2 লঞ্চ করা হয়েছিল। সেই সময় কেউ জানত না যে এই মহাকাশযানটা এত দীর্ঘ সময় পর্যন্ত কাজ করবে। 1977 সালে লঞ্চের পর এই দুটো মহাকাশযান সবার প্রথমে বৃহস্পতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। 1979 সালে ভয়েজার 1 এবং ভয়েজার 2 বৃহস্পতির সামনে দিয়ে যাওয়ার সময় তার এত স্পষ্ট এবং রঙিন ছবি আমাদের কাছে পাঠায় যে সেগুলো দেখে বিশ্ববাসী অবাক হয়ে যায়। এর আগে আমরা কেউ বৃহস্পতিকে এত স্পষ্টভাবে দেখিনি। সেটাই ছিল বৃহস্পতির সবথেকে সুন্দর এবং স্পষ্ট ছবি। সেই সময় আমরা প্রথম জানতে পারি যে বৃহস্পতির বায়ুমণ্ডল কত রহস্যময়। বৃহস্পতির গ্রেট রেড স্পট, বৃহস্পতির উপগ্রহ সমস্ত কিছুই ভয়েজারের ক্যামেরায় বন্দী হয়েছিল। ভয়েজার বৃহস্পতির গ্রেট রেড স্পটের একদম নিখুঁত ছবি ক্যাপচার করে পৃথিবীতে পাঠিয়েছিল। বৃহস্পতির উপগ্রহ ভয়েজারের দৃষ্টি থেকে লুকোতে পারেনি। বিশেষ করে তার উপগ্রহ আয়ও বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। ভয়েজার দেখে যে আয়তে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। সেই সময় প্রথম এটা জানা গিয়েছিল যে আমাদের সৌরজগতে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে আগ্নেয়গিরির উপস্থিতি আছে। আয়ের এই ছবি এবং ডেটা আজও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়া ভয়েজারই প্রথমবার আমাদের জানিয়েছিল যে বৃহস্পতির উপগ্রহ ইউরোপার পৃষ্ঠে বরফের পুরু চাদর আছে এবং তার নিচে জলের উপস্থিতির সম্ভাবনা আছে। বৃহস্পতির পরে ভয়েজার শনি গ্রহের দিকে এগিয়ে যায়। 1980 সালে ভয়েজার যখন শনি গ্রহের সামনে পৌঁছায় তখন শনি গ্রহের বলয়ের এমন একটা ছবি ক্যাপচার করে যেটা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল। শনির বলয় দেখতে যতটা সুন্দর মনে হতো, বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি জটিল রূপে আমাদের কাছে ধরা দেয়। ভয়েজার জানায় যে এই বলয়ে একাধিক ফাটল আছে আর এগুলো ছোট ছোট বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি হয়েছে। ভয়েজার শনির উপগ্রহ টাইটানের দিকেও বিশেষভাবে নজর দিয়েছিল এবং আমাদের জানিয়েছিল যে টাইটানের বায়ুমণ্ডল ঘন এবং তার মধ্যে মিথেন গ্যাসের উপস্থিতি আছে। ভয়েজার 2 বৃহস্পতি এবং শনি গ্রহকে পর্যবেক্ষণ করার পরেও তাদের সফর এগিয়ে নিয়ে যায় এবং নেপচুন ও ইউরেনাস পর্যন্ত যাওয়ার সাহস দেখায়। 1986 সালে ভয়েজার 2 ইউরেনাসের সামনে দিয়ে এগোনোর সময় প্রথমবার সামনে থেকে ইউরেনাসের ছবি তুলে পাঠায়। ভয়েজার ইউরেনাসের 10টা নতুন উপগ্রহ এবং তার চাঁদ দিকে নিখুঁত বলয়ের সন্ধান করে। তারপর 1989 সালে ভয়েজার 2 নেপচুন পর্যন্ত দূরত্ব নির্ধারণ করে। ভয়েজার প্রথমবার নেপচুনের গভীর নীল পৃষ্ঠ আমাদের সামনে তুলে ধরেছিল। এছাড়াও নেপচুনের উপগ্রহ ট্রাইটনের পৃষ্ঠে জমে থাকা বরফ এবং সেখানে হওয়া আলোড়ন সম্পর্কে তথ্য দিয়ে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। ভয়েজার থেকে পাওয়া এই সমস্ত গ্রহের বৈচিত্র্যময় ছবি এবং তথ্য যে শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বদলে দিয়েছিল তাই নয়, বরং সেগুলো আমাদের চিন্তা ভাবনাতেও বদল এনেছিল। ভয়েজারের কারণে আমরা প্রথমবার অনুভব করেছিলাম যে সৌরজগৎ আমাদের ভাবনার থেকে অনেক বেশি জটিল।
বেশি সুন্দর এবং অনেক বেশি রহস্যময়। ভয়েজার হলো এমন একটা মহাকাশযান যেটা পৃথিবী থেকে কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে সূর্যের আলো কিংবা মানুষের দৃষ্টি কোনোটাই পৌঁছায় না। সেই জন্যই ভয়েজার যখন সৌরজগতের সীমানা পার করে ফেলেছিল তখন ভয়েজারের দিকে সম্পূর্ণ বিশ্বের নজর টিকেছিল। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সৌরজগতের সীমানা আসলে কতদূর বিস্তৃত। আমাদের সূর্য তার আলো এবং এনার্জির সঙ্গে এক ধরনের বুদবুদ তৈরি করে যাকে হেলিওস্ফিয়ার বলা হয়। এর মধ্যে সূর্যের সৌরঝড় চারদিকে ছড়িয়ে থাকে। একটা সময় এই বাতাস দুর্বল হয়ে যায়। অন্যদিকে মহাকাশে উপস্থিত ঠান্ডা এবং রহস্যময় বাতাস তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। এই সীমানাকে বলা হয় হেলিওপজ। 2012 সালে ভয়েজার 1 এবং 2018 সালে ভয়েজার 2 হেলিওপজ অতিক্রম করে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ এর আগে মানব নির্মিত কোনো মহাকাশযান সৌরজগতের বাইরে যায়নি। যখনই ভয়েজার এই সীমানাটা অতিক্রম করলো, তারপরে তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমাদের সেখানকার তথ্য দিতে শুরু করে। সৌরজগতের বাইরের এলাকা অত্যন্ত ঠান্ডা এবং নিস্তব্ধ ছিল। সেখানে সূর্যের উত্তাপ প্রায় ছিল না বললেই চলে। ভয়েজারের থেকে প্রাপ্ত ডেটা অনুযায়ী ভয়েজার হেলিওপজ পেরোনোর সঙ্গে সঙ্গে সেখানকার চৌম্বকীয় এলাকা বদলে যায়। সূর্যের চৌম্বকীয় প্রভাবকে পিছনে ফেলে সেটা অন্য একটা গ্যালাক্সির চৌম্বকীয় সীমানায় পৌঁছে যায়। এছাড়াও ভয়েজার সেখান থেকে আগত মহাজাগতিক রশ্মির মাত্রা অনুভব করতে পারে। সৌরজগতের বাইরে এই রশ্মি বেশি তীব্র হয় কারণ সেখানে সূর্যের সৌর বাতাস তাদের আটকাতে পারে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো ভয়েজার সেখানে আওয়াজে রেকর্ড করেছিল। আসলে আওয়াজগুলো চারিদিকে ছড়িয়ে থাকা প্লাজমা ওয়েভের শব্দ ছিল। সৌরজগতের বাইরে গিয়ে ভয়েজার আমাদের আরেকটা দারুণ উপহার দিয়েছিল, যেটা হলো পেল ব্লু ডট। বিশাল এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী কতটা ক্ষুদ্র এই ছবিটা সেটারই প্রমাণ। ভয়েজার 1 এখন প্রায় 24 বিলিয়ন কিলোমিটারের থেকে অধিক দূরে আছে। অন্যদিকে ভয়েজার 2 প্রায় 20 বিলিয়ন কিলোমিটারের থেকেও বেশি পথ অতিক্রম করেছে। বন্ধুরা, এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, এখনও কি ভয়েজারের সঙ্গে যোগাযোগ করা যায়? এর উত্তর হলো হ্যাঁ, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটা দুর্বল হয়ে যাচ্ছে। এনার্জি বাঁচানোর জন্য ভয়েজারের একাধিক পার্টসকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে খুব বেশি দিন ভয়েজারের ব্যাটারি আর সচল থাকবে না। হয়তো আগামী কয়েক বছরে ভয়েজার সম্পূর্ণ নীরব হয়ে যাবে এবং একে একে ভয়েজারের সমস্ত ইনস্ট্রুমেন্ট বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভয়েজারকে যখন পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয়েছিল তখন কিন্তু সেটা শুধুমাত্র গ্রহের ছবি তোলার জন্যই পাঠানো হয়নি। সেখানে মানবতার একটা বিশেষ স্বপ্ন ছিল, যার নাম হলো গোল্ডেন রেকর্ডার। বিজ্ঞানীরা জানতেন যে ভয়েজার কখনো না কখনো আমাদের নাগালে বাইরে চলে যাবে আর নক্ষত্রের মাঝে অজানা পথে ঘুরতে থাকবে। তাই তারা ভেবেছিলেন যে ভয়েজার যদি অন্য কোনো সভ্যতার মানুষের কাছে পৌঁছায় তাহলে এই মহাকাশ যানটাকে কারা এবং কেন মহাকাশে পাঠিয়েছে সেটা যেন তারা জানতে পারে। এই উদ্দেশ্যে ভয়েজারে একটা গোল্ডেন ডিস্ক লাগানো আছে, যেখানে 55টা ভাষায় গ্রিটিংস, পৃথিবীর বিভিন্ন ভাষায় গান, মানুষের চেহারা, বাচ্চাদের কান্নার শব্দ, প্রাণীদের শব্দ, সমুদ্রের ঢেউ এবং পৃথিবীর ছবি ইত্যাদি আছে। এর মধ্যে মানুষ এবং প্রাণীদের বডি পার্টস, গণিত ও বিজ্ঞানের বেসিক তথ্য ইত্যাদি আছে। এটা হলো পৃথিবীর একটা ছোট অ্যালবাম। যদি কোনো এলিয়েন সভ্যতা এটা খুঁজে পায় তাহলে তারা আমাদের অস্তিত্ব এবং আমাদের সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি ভয়েজারের সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।